আজকে আমরা আলোচনা করতে চলেছি আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস 4। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, মানে এটা আমরা কিন্তু এসএলএসটি ইংলিশের যে প্র্যাকটিস ক্লাস করছিলাম, আগে আমরা 3টে ক্লাস করেছি অলরেডি। 3টে অবশ্যই দেখে নেবে। সেখানে খুব ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট ইংলিশ গ্রামারের উপর, যে কনসেপ্টের উপরে বেস করে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হয়, সেই ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতেও আরও বেশ কিছু ভালো ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা হবে, যেমনটা আগের ভিডিওগুলোতে হয়েছে। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে শুরু হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস 4। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস করব। এবং আরও একটা মানে খুবই গুরুত্বপূর্ণ খবর, যেটা তোমরা সবাই অলরেডি জেনে গেছো, আমি কাল ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম, সবাই কিন্তু পরীক্ষাটা দিতে পারছো। ঠিক আছে, যারা চাকরি হারা যারা আছে বা যাদের চাকরিটা চলে গেছে, প্লাস নিউ যারা ক্যান্ডিডেট আছো বা ফ্রেশ ক্যান্ডিডেটস, তো অনেকে ডাউট ছিল যে পরীক্ষাটা দিতে পারবে কিনা, এটা কিন্তু কনফার্ম হয়ে গেলে সকলে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো আর কিন্তু বসে থাকা চলে না, সকলের প্র্যাকটিস শুরু করে দেওয়া উচিত অবশ্যই, কারণ কম্পিটিশান কিন্তু হাই হতে চলেছে। তো তোমার প্রিপারেশানটা এবং এটা একটা ভালো সুযোগ, প্রচুর ভ্যাকেন্সি আছে, সব মিলিয়ে প্রায় 44,000 প্লাস ভ্যাকেন্সি আছে। ওকে, তো এটার আমি ডিটেলস কিন্তু ভিডিও কাল করেছি। তো আজকে আমরা শুরু করছি আমাদের আজকের প্র্যাকটিস ক্লাস। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পরীক্ষার জন্য। এই নাউন ক্লজ থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকবেই। দেখো, এই পরীক্ষার জন্য গ্রামার তো একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এই ইম্পর্টেন্ট পার্টের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে প্রশ্ন থাকবেই তোমাদের। যেমন বলতে পারি এই যে ক্লজ থেকে, ঠিক আছে, এই ক্লজ থেকে এর যে বিভিন্ন ভাগগুলো আছে, বা আমরা আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মুড থেকে ক্লজ থেকে প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই। হ্যাঁ, তারপরে যে ফ্রেজ থাকে, মানে প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইগুলো থেকে প্রশ্ন থাকবে। এগুলো কিন্তু খুব সবটাই ইম্পর্টেন্ট। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো তো সকলে জানো, ইজি বিষয়, তো এইগুলোও কিন্তু সকলে মাথায় রাখবে। তো তেমনই একটা প্রশ্ন দেখো আছে নাউন ফ্রেজ থেকে। আরেকটা জিনিস একটুখানি ক্লিয়ার করে দিই, এই জায়গাটাতে তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্ন কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু মেনশন করা থাকবে আগের ভিডিওর মতো। ওকে, তো তোমাদের অ্যাকচুয়ালি বুঝতে সুবিধা হবে কোন প্রশ্নটা কোন জায়গার থেকে নেওয়া। ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে, হোয়াট হি টোল্ড দ্য কমিটি ড্যাশ কমপ্লিটলি আনএক্সপেক্টেড। ওকে, তো এখানে দেখো হোয়াট হি টোল্ড দ্য কমিটি, এখানে অ্যাকচুয়ালি আমাদের এই ভাব কোনটা হবে, সঠিক ভাবটা ইউজ করতে হবে, ওয়ার, আর, ওয়াজ, হ্যাভ বিন। তো এখানে দেখো আমাদের এখানে কনসেপ্টটা আছে এই জায়গাটাতে, হোয়াট হি টোল্ড দ্য কমিটি। তো এখানে অ্যাকচুয়ালি এই হোয়াট হি টোল্ড দ্য কমিটি এটা কি, অ্যাকচুয়ালি এটা একটা নাউন ক্লজ। ওকে, এটা একটা নাউন ক্লজ, এবং নাউন ক্লজের কাজ কী হয় বলো তো, সে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এবং আমরা জানি কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে সেটাকে নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। তো এটা একটা নাউন ক্লজ, এবং এটা এখানে দেখো সাবজেক্ট হিসেবে কাজ করছে। এই পুরো সেন্টেন্সের সাবজেক্ট, এটা আমরা এই পুরোটাকে ধরে নিতে পারি। ওকে, তো এটা কিন্তু একটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার হিসেবে এখানে কাজ করছে। হোয়াট হি টোল্ড দ্য কমিটি, এটা নাউন ক্লজ এবং এটা সিঙ্গুলার। তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী আমাদের যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে তার সঙ্গে যে ভার্বটা হবে আমাদের সেটাও সিঙ্গুলার হবে। তো এখানে অ্যাকচুয়ালি দেখো ওয়ার প্লুরাল আছে, আর প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফার্স্ট কোশ্চেনের জন্য হোয়াট হি টোল্ড দ্য কমিটি ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আর খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে তোমাদের কনসেপ্ট বেসড। দেখো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমাদের কোশ্চেন ট্যাগের প্রশ্ন। ওকে, কোশ্চেন ট্যাগের প্রশ্ন। এখানে সেকেন্ড কোশ্চেন কী বলছে, লেটস গো ফর আ ওয়াক, সঠিক ট্যাগটা কী হবে? শ্যাল উই, ওন্ট উই, ডোন্ট উই, ডু উই, কী হবে এখানে সঠিক? দেখো, কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা নিয়ম কি, আমরা নিয়ম জানি, যদি আমাদের সেন্টেন্সটা, ওকে, যদি আমাদের সেন্টেন্সটা পজিটিভ হয়, সকলে জানো আশা করি এটা, তাহলে আমাদের ট্যাগটা হবে কিন্তু নেগেটিভ। ওকে, আবার যদি আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়, তাহলে আমাদের ট্যাগটা কিন্তু হবে পজিটিভ। আমি একটা এক্সাম্পল সহকারে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ইউ আর কামিং, ঠিক আছে, এর আমরা যদি ট্যাগ করি কি হবে? আর্নট ইউ। দেখো,
এখানে আমাদের সেন্টেন্সটা কিন্তু পজিটিভ, ইউ আর কামিং, তো আমাদের ট্যাগটা হবে আন্ট ইউ। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি দেখো এটা নেগেটিভ হয়েছে ট্যাগটা। আর একটা সেন্টেন্স, আর এখানে আমাদের কিন্তু সেন্টেন্সটা কিন্তু পজিটিভ। আমি যদি আর একটা সেন্টেন্স এখানে লিখি, আমি আর একটা লিখছি, হি ইজেন্ট হেয়ার। এটাকে যদি আমরা ট্যাগ করি তাহলে ট্যাগটা কী হবে, ইজ হি। ঠিক আছে, হি ইজেন্ট হিয়ার, সে এখানে নেই, ইজ হি, সে কি আছে? তাহলে এখানে দেখো আমাদের এই ট্যাগ সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, কিন্তু ট্যাগ হলো পজিটিভ। যেটা বলতে চাইছিলাম, আমাদের যদি সেন্টেন্সটা পজিটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, আমাদের সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে পজিটিভ। বোঝা গেল? কিন্তু এই রুলটা সকলে তো জানো, কিন্তু সবাই ফাঁসে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সকলে ফাঁসে কেন? কারণ এখানে দেখো, এখানে লেটস গো ফর আ ওয়াক, তো এটা একটা পজিটিভ সেন্টেন্স, তোমরা কী করবে এখানে নেগেটিভ খোঁজার চেষ্টা করবে। আর এখানে আছে ওয়ন্ট অ্যান্ড ডোন্ট উই, তাহলে তোমরা নেগেটিভ ট্যাগ করবে, কারণ আমি বললাম এখানে রুলস অনুযায়ী সেটাই হবে। বাট এখানে একটা বিষয় আছে, যখন এই লেট দিয়ে সেন্টেন্স শুরু হবে, এটা অ্যাকচুয়ালি এই লেটসটা কি, এটা অ্যাকচুয়ালি লেটাস। হ্যাঁ, লেটাসের কন্ট্রাকশান হচ্ছে এই যে লেটস গো ফর আ ওয়াক। যখন এই লেট দিয়ে যখন কোশ্চেন ট্যাগ হবে, তখন এর কিন্তু একটা ফিক্সড, একটা তোমরা বলতে পারো ফিক্সড স্ট্রাকচার আছে, সেটা কি, কিন্তু এখানে এটা পজিটিভ হওয়া সত্ত্বেও এর ট্যাগ কিন্তু নেগেটিভ হবে না, এটা হচ্ছে একটা নিয়ম, এবং এই জায়গা থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এর একটা ফিক্সড স্ট্রাকচার হচ্ছে, সেটা হচ্ছে শ্যাল উই। ওকে, ওন্ট হবে না, ডোন্ট হবে না, ডু উই তো হবেই না। ওকে, তো এখানে শ্যাল উই হবে সঠিক অ্যান্সার, লেটস গো ফর আ ওয়াক শ্যাল উই। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। এই জায়গাটা আমি যেটা বললাম, এই সেন্টেন্সে কিন্তু সেই রুলসটা ফলো করছে না, এটা কিন্তু মাথায় রাখবে, এবং এরকম জায়গাগুলোর থেকেই তোমাদের বেশি প্রশ্ন হয়। নেক্সট হচ্ছে টপিক নমিনালাইজেশন। দেখো, নমিনালাইজেশন মানেটা কি? অ্যাকচুয়ালি সবার আগে আমাদেরকে জানতে হবে এই নমিনালাইজেশন জিনিসটা কি। এই নমিনালাইজেশন জিনিসটা কিছুই না, যখন মনে করো কোনো একটা ভার্ব অথবা কোনো একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভকে যখন সেটাকে আমরা কনভার্ট করি, কিসে? নাউনে কনভার্ট করি। যখন কোনো ভার্ব বা কোনো অ্যাডজেক্টিভকে যখন নাউনে কনভার্ট করি, তখন সেটাকে বলা হয় নমিনালাইজেশন। তো এখানে হচ্ছে দ্য ম্যানেজার্স ডিসিশন টু ডিলে দ্য লাঞ্চ অ্যাফেক্টেড দ্য এন্টায়ারটি। ম্যানেজারের ডিসিশন লাঞ্চটাকে ডিলে করেছিল, তো সেটা কি করেছিল? অ্যাফেক্টেড দ্য এন্টায়ার টাইম। এখানে হচ্ছে অ্যাফেক্টেড আমাদের ভার্ব, না, এন্টায়ার টিমকে অ্যাফেক্টেড করেছিল। এখানে প্রশ্নটা হচ্ছে হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স ডেমনস্ট্রেট নমিনালাইজেশন। কোন পার্টটা এখানে নমিনালাইজেশন বলছে? অ্যাকচুয়ালি আমরা ভার্ব একটা জানি, ডিসাইড একটা ভার্ব, তো ডিসাইড, ঠিক আছে, ডিসাইড ভার্ব, তো এখানে দেখো ম্যানেজার্স ডিসিশন। ওকে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি নাউন করা হয়েছে, আর আমাদের রুলস কি বললাম? নমিনালাইজেশন ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে নাউনে কনভার্ট করা। এখানে দেখো এই ডিসাইড থেকে ডিসিশন, এটাকে নাউনে কনভার্ট করা হয়েছে, তো এটাকে বলা হয় নমিনালাইজেশন। ওকে, ম্যানেজার্স, এটা তো পসেসিভনেস বোঝাচ্ছে, তো এটা হবে না। আর টু ডিলে, এটা তো ইনফিনিটিভ, অ্যান্ড ডিসিশন ইজ দ্য রাইট আনসার। অ্যাফেক্টেড হচ্ছে আমাদের এখানকার সেন্টেন্সের ভার্ব। ওকে, তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। এরকম কিন্তু প্র্যাকটিস তোমাদের হতে থাকবে, আমি খুব সুন্দর তোমাদের এখানে প্র্যাকটিস করাবো কনসেপ্ট বেসড। আরও এটা তো শুধু মিক্সড গ্রামারের উপরে প্র্যাকটিস হচ্ছে, আমি তোমাদের নেক্সট ভিডিওতে চেষ্টা করব কোনো একটা টপিকের উপরে। ফিক্সড প্রেপোজিশন, মনে করো ফিক্সড প্রেপোজিশনের চেষ্টা করো, ফিক্সড প্রেপোজিশনের খুব ভালো ভালো প্রশ্ন হয় তার উপরে। এই ধরনের মিক্সডও হবে এবং টপিক বেসডও কিন্তু তোমাদের হবে, এবং তোমরা চাইলে কিন্তু টেক্সচুয়াল যে টেক্সট হয়, মানে MCQ, সেটাও আমি তোমাদের সঙ্গে তোমাদের প্র্যাকটিস করাতে পারি, সেটা তোমরা কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেনে মুভ করবো আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4, আর টপিক হচ্ছে ডাবল নেগেটিভস। ওকে, শি ডিডন্ট সে নাথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এখানে অ্যাকচুয়ালি আমাদের এই সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট আছে সেটা বলতে হবে। আরও একটা জিনিস, তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি পেয়েছি। ওকে, প্রিভিয়াস ইয়ারের অনেকগুলো কোশ্চেন আমি পেয়েছি, প্রায় তোমরা বলতে পারো প্রিভিয়াস ইয়ার প্রায় সেই 2000 সালের প্রশ্ন মোটামুটি।
আচ্ছা আমার ঠিক মনে পড়ছে না, 2000 ঠিক নয়, মোটামুটি 2000 পরের থেকে আমি কিন্তু প্রশ্ন অনেকটা পেয়েছি। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে সেই টাইমে যে পরীক্ষাগুলো হতো সেখানকার কোশ্চেনগুলো তোমাদের এই এমসিকিউ এর সঙ্গে ম্যাচ করবে না, মানে কোশ্চেন একই বাট সেখানে হয়তো ডেসক্রিপটিভ, এখন হচ্ছে এমসিকিউ। তো যাই হোক, এই পরপর সালের কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেখানে যদি এমসিকিউ ছিল না। ওকে, তারপরে আমরা 2016 প্রশ্নটা তোমরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার হবে। তো যাই হোক, মোটামুটি আমি যেটা বলতে চাইছি এখানে এটা বিষয়ে বলবো না বেশি। আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও কিন্তু পেয়েছি তোমাদের সঙ্গে, সেগুলো আমি প্র্যাকটিস করাবো। ওকে, অনেকগুলো প্রিভিয়াস ইয়ার পেয়েছি আমি। চলো, এখানে বলছে শি ডিডন্ট সে নাথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এই সেন্টেন্সটা কি ঠিক আছে বলো তো? একটা সেন্টেন্সে আমরা কখনো ডবল নেগেটিভ কখনো ইউজ করবো না, ঠিক আছে? এখানে দেখো ডিডন্ট আছে, আবার এখানে বলছে নাথিং, তো ডবল নেগেটিভ হয়ে গেল। তো এটা অ্যাকচুয়ালি ইনকারেক্ট সেন্টেন্সটা। আমাদের এই সেন্টেন্সটা কারেক্ট করতে হলে আমরা কি করব? কারেক্ট হবে সেন্টেন্সটা কি হবে? শি ডিডন্ট সে, নাথিংটা হয়ে যাবে এনিথিং। ওকে, এনিথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। তো এটা হবে অ্যাকচুয়ালি নাথিংটাকে আমাদের করতে হবে এনিথিং, তাহলে সেন্টেন্সটা ঠিক হতো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, ডিটারমিনার্স থেকে একটা কোশ্চেন আছে। ড্যাশ অফ দ্য ইনফরমেশন ওয়াজ ইনঅ্যাকিউরেট হুইচ সারপ্রাইজড দ্য রিসার্চার্স। এখানে ফিউ, মেনি, মাচ, সেভারেল আছে। আমরা জানি কিন্তু ইনফরমেশান একটা কি আনকাউন্টেবল নাউন, ইনফরমেশান হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আমাদের কিছু এই যে ওয়ার্ডগুলো ফিউ, লিটল, মেনি, মাচ, সেভারেল, এর কিছু নিয়ম আছে ব্যবহারের। এগুলো কিছু কিছু এদের মধ্যে কিছুজন আছে কাউন্টেবল নাউনের সঙ্গে বসে, আবার কিছুজন আছে আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে। যেমন মনে করো এই যে ফিউ, ওকে, ফিউ মেনি, এখানে আছে সেভারাল, এগুলো সব কি হয়? এগুলো সব কাউন্টেবল নাউনের সঙ্গে বসে, মেনলি কাউন্টেবল নাউনের সঙ্গে বসে। আর আমরা জানি লিটল ওয়াটার এরকম বলি না, লিটল, তারপরে এই যে মাছ, এগুলো আমরা আনকাউন্টেবল নাউনের সঙ্গে ইউজ করি, আনকাউন্টেবলের সঙ্গে। তো ইনফরমেশান হচ্ছে এটা একটা আনকাউন্টেবল নাউন, তো এখানে কিন্তু ফিউ হবে না, মেনি হবে না, সেভারাল হবে না, মাছ হবে সঠিক আনসার। সি ইজ দ্য রাইট আনসার। মাচ অফ দ্য ইনফরমেশান ওয়াজ ইনঅ্যাকিউরেট হুইচ সারপ্রাইজড দ্য রিসার্চার্স। নেক্সট কোশ্চেন, question number 6, the committee demanded transparency, accountability and that the reports be submitted regularly. এটা কি বলছে? প্যারালাল স্ট্রাকচার, প্যারালালিজম করতে হবে আমাদের এখানে। আমি এই ধরনের প্রশ্ন তোমাদের আগে কোনো একটা খুব সম্ভবত প্র্যাকটিস সেটে ফার্স্ট কোশ্চেন মানে ফার্স্ট প্র্যাকটিস সেটে খুব সম্ভবত করিয়েছিলাম। তো এখানে আমাদের কি হয়, যখন এরকম সেন্টেন্সে কোনো আইটেম থাকবে, একই রকম আইটেম থাকবে, বা কোনো রকম একটা লিস্ট মতো, বা কারোর কোনো কোয়ালিটি বোঝাবে পর, তখন আমাদের সেই সেন্টেন্সটাকে একই রকম ফর্মে রাখতে হয়। সেখানে আমি একটা জিরান করলাম, হ্যাঁ, একটা ইনফিনিটিভ করলাম, সেটা কিন্তু হবে না। আমাকে পুরোটাই জিরান রাখতে হবে অথবা পুরোটাই ইনফিনিটিভে রাখতে হবে। সেরকমই কনসেপ্ট এখানে একটা আছে। এখানে দেখো, দ্য কমিটি ডিম্যান্ডেড ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এইগুলো হচ্ছে এখানে নাউন আছে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি সাবমিটেড, এটা দেখো ভার্ব করা হয়েছে, এই সাবমিটেডটাকেও আমাদের নাউনে আনতে হবে, তাহলে কি আমাদের ঠিকঠাক স্ট্রাকচারটা ঠিক হবে, প্যারালালিজমটা ঠিক হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে সেটাই, আমাদের এই সাবমিটেডটা, এটা ভার্ব করা আছে, এটাকে আমাদের নাউনে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে কি হবে? দ্য কমিটি ডিম্যান্ডেড, এখানে দেখো ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নাউন আছে, তো এখানে আমাদের সাবমিটিং, এখানে দেখো সাবমিটিং করা আছে, এখানে সাবমিটেড করা আছে, ভার্ব আছে, এখানেও সাবমিটেড ভার্ব আছে, হবে না। অ্যাকচুয়ালি সাবমিটেড নাউন কি হবে? সাবমিশন। কোথায় আছে? অপশান এতে আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো অ্যাকচুয়ালি সেন্টেন্সটা এরকম হবে, এখান থেকে মনে করো এটা বাদ দাও। ওকে, দ্য কমিটি ডিম্যান্ডেড ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড দ্য রেগুলার সাবমিশন অফ রিপোর্টস। ওকে, এটা ফুল স্টপ হবে। তো এইটা হচ্ছে এই প্রশ্নটা আনসার অপশান এ। ভালো প্রশ্ন ছিল কিন্তু। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো, একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোটামুটি সবটাই ক্লিয়ার হয়েছে, সকলে খবর পেয়েছে, আমি ভিডিও করেছিলাম, তোমরা কিন্তু পরীক্ষা সকলে দিতে পারছো। তো তার জন্য আমাদের কিন্তু SLST ইংলিশ ক্রাশ কোর্স চলছে, ঠিক আছে? আমাদের ব্যাচ কিন্তু 20 মে থেকে অলরেডি শুরু হয়েছে, তো তোমরা চাইলে সেখানে
নিজের প্রিপারেশনের জন্য অ্যাড হতে পারো। সেখানে তোমরা একদম সিস্টেমেটিক ওয়েতে নিজের প্রিপারেশান নিতে পারবে। আমরা সেখানে তোমাদের কোনো একটা টপিক সম্পর্কে, মনে করো কোনো একটা ড্রামা বলো বা স্টোরি বলো, সেখানে একটা অ্যানালিসিস নোটস থাকবে পিডিএফ, যেটার A to Z থাকবে তার মধ্যে, ঠিক আছে, A to Z সব কিছুই, মানে সেখানে, তো সেখানে মোটামুটি তোমরা সব কিছু সেই ড্রামা বা পোয়েম বা স্টোরি সম্পর্কে A to Z ইনফরমেশান পাবে, ঠিক আছে। A to Z তার মধ্যে তোমরা ইনফরমেশানটা পেয়ে যাবে। তোমরা যারা অলরেডি দেখেছো পিডিএফ, তো তারা জানো, এবং তারপরে সেখান থেকে সেই টপিকটার উপরে তোমরা একটা এক্সাম ওরিয়েন্টেড MCQ পিডিএফ পেয়ে যাবে, যেখানে সমস্ত রকম প্রশ্ন কভার করা থাকবে MCQ, ওকে। তারপরে তোমরা সেটা থেকে অনলাইন মক টেস্ট নেওয়া হবে, তোমাদের দিতে পারবে। তারপরে সেই 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 মানে সেই টপিকটা থেকে অনলাইনার থাকবে কিছু। তারপরে ফুল সিলেবাস করা হবে মোটামুটি তোমাদের এই ব্যাচে। তারপরে SSC সিলেবাস অনুযায়ী সবটাই কমপ্লিট করা হবে, এবং সবথেকে বড় জিনিস নোটস থাকবে কিন্তু বাংলা প্লাস ইংলিশে, বাংলা প্লাস ইংলিশে। তো তোমরা যদি জয়েন করতে চাও, ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, অবশ্যই তোমরা মেসেজ করবে, বা এই নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ, ফোন করবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ওকে। আমি তোমাদের সেখানে আপডেট সব কিছু দিয়ে দেবো, কিছু জানার থাকলে জানতে পারো, ঠিক আছে। আর ডেমো যদি তোমরা দেখতে চাও সেটাও দেখতে পারো। তো এটা আমাদের কিন্তু একটা কোর্স শুরু হয়েছে মে মাস থেকে। আমরা অনেক দিন থেকেই, মানে মে মাসে এটা শুরু হয়েছে, আর আগেও আমাদের ছিল, বাট নতুন শুরু হয়েছে 20 মে থেকে, কিছুদিন আগে। তারপরে তোমাদের সঙ্গে আরও একটা কথা বলি, আমাদের কিন্তু তোমরা যারা মক টেস্টের জন্য অনেকে বলছিলে, তো মক টেস্টের কিন্তু ব্যাচ শুরু হয়েছে, 9-10 প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে। এখানে তোমরা টপিক ওয়াইজ মক টেস্ট পাবে, মিক্সড মক টেস্ট পাবে, ঠিক আছে। তারপরে ফুল লেন্থ মক টেস্ট পাবে, সব মিলে প্লাস তোমরা 80টা প্লাস মক টেস্ট পাবে, 80টা প্লাস মক টেস্ট পাবে সব মিলিয়ে কিন্তু। তারপরে পুরোটাই অনলাইন মক টেস্ট হবে, SSC সিলেবাস অনুযায়ী হবে, এবং টেস্ট শেষে তুমি তোমার স্কোর কত হয়েছে, ওকে, তোমার স্কোর কত হলো, কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, সবটাই দেখতে পারবে। যারা মানে পেড ব্যাচে যারা থাকবে তাদের এটা নেওয়ার দরকার নেই, এটা অলরেডি তারা পেড ব্যাচে পেয়ে যাবে। আর যারা শুধু মক টেস্টের জন্য মনে করছো, তারা এটা দেখতে পারো, ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবে। চলো আমরা এবার প্রশ্নেতে ফিরি। এখানে কোশ্চেন নাম্বার 7 আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি। আমি প্রত্যেক দিন একটা করে তোমাদের হোমওয়ার্ক দিয়ে থাকি, ওকে। এটা তোমরা আনসার করবে কমেন্ট, অন্যদিন যেমন করো। প্রশ্নটা হচ্ছে, সো ভাস্ট দ্য ডেজার্ট দ্যাট ইভেন সিজন এক্সপ্লোরার্স স্ট্রাগলড টু ক্রস ইট। এখানে সঠিক ভাবটা কী হবে, ওকে, এটা তোমরা আনসার করবে। চলো আমি নেক্সট কোশ্চেন থেকে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি। টপিক হচ্ছে কনজাংশন। এটা একটা কনজাংশনের প্রশ্ন। কি বলছে, হি ইজ নট অনলি ইনসাল্টেড দ্য গেস্ট। এটা তো সহজে একটা প্রশ্ন, এটাকে আমরা বলি সাধারণত কোরিলেটিভ কনজাংশন বলা হয় এটাকে, ঠিক আছে, কোরিলেটিভ কনজাংশন। এই যে আমরা এরকম ব্যবহার করি না, neither nor, either or, তারপরে not only but also, তো এটা সেটারই প্রশ্ন, নট অনলি বাট অলসো। দেখো, হি নট অনলি ইনসাল্টেড দ্য গেস্ট, গেস্টদের শুধুমাত্র ইনসাল্ট করেনি, বাট অলসো রিফিউজ টু অ্যাপোলোজাইজ আফটার, পরে সে অ্যাপোলোজাইজ করতেও রিফিউজ করেছিল। তো এখানে অ্যাকচুয়ালি অলসো হবে, অলসো ইজ দ্য রাইট অ্যান্সার। এটা সহজ প্রশ্ন ছিল, সকলে জানো এটা। নেক্সট প্রশ্ন, টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নিদার দ্য প্রফেসর নর দ্য স্টুডেন্টস। এখানে আমি তোমাদের এটা নিয়ে অনেকবার বলেছি, খুবই একটা ফেভারিট টপিক, প্রত্যেকটা এক্সামের এখান থেকে প্রশ্ন হয়। আমি তোমাদের সেই যেটা বলেছিলাম মনে রাখতে, রুল অফ প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে নিয়ারার। এখানে আর নিয়ম অনুযায়ী আমাদের এখানে যে ভার্বটা বসবে সেটা তার পাশের সাবজেক্ট অনুযায়ী বসবে। তার পাশের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল হলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এখানে কিন্তু মেন আমাদের সাবজেক্ট, এই যে প্রফেসর, এটা দেখে সাবজেক্টটা ভার্বটা চুজ করলে হবে না। এটা কিন্তু আমাদের এখানকার মেন সাবজেক্ট আমরা এটা বলতে পারি না, কারণ আমাদের ভার্বটা চুজ হবে এর পাশে যে ভার্বের পাশে যে সাবজেক্টটা থাকবে, মানে এটা। তো এখানে দ্য স্টুডেন্টস আছে, দ্য স্টুডেন্টস কি প্লুরাল, তো ভার্ব অবশ্যই প্লুরাল হবে। এটা আমি তোমাদের অনেকবার বলেছি, এর উপরে আলাদা ভিডিও আছে, রুল অফ প্রক্সিমিটি। তো এখানে প্লুরাল ভার্ব কোনটা হবে, ওয়াজ হবে না, ইজ হবে না, হ্যাজ বিন হবে না, ওয়ার ইজ দ্য রাইট আনসার। নিদার দ্য প্রফেসর নর দ্য স্টুডেন্টস ওয়ার উইলিং টু কম্প্রোমাইজ অন দ্য ডেট অফ দ্য সেমিনার। বুঝা গেল? নেক্সট question number 10, by the time the delegation arrived the committee members dash already left the venue। আচ্ছা, এটা একটা টেন্সের প্রশ্ন, এবং তোমাদের পরীক্ষাতে যদি টেন্স থেকে কোনো প্রশ্ন হয় সাধারণত এই টেন্সটা থেকেই প্রশ্নটা আসে। এটা আমরা
পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। পাস্ট পারফেক্টের একটা কনসেপ্ট, পাস্ট পারফেক্টে কী হয়, দুটো ঘটনা থাকবে, এখানে দুটো ঘটনা থাকবে, একটা আগে ঘটবে একটা পরে ঘটবে। যে ঘটনাটা আগে ঘটবে, ঠিক আছে, যে ঘটনাটা আগে ঘটবে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, আর যে ঘটনাটা পরে ঘটবে তার জন্য আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব, সিম্পল পাস্ট ব্যবহার করব। তো এখানে দেখো, বাই দ্য টাইম দ্য ডেলিগেশন অ্যারাইভড, ডেলিগেশন মিনস মানে মনে করো প্রতিনিধি দল, প্রতিনিধি দল। বাই দ্য টাইম দ্য ডেলিগেশন অ্যারাইভ দ্য কমিটি মেম্বার্স ড্যাশ অলরেডি লেফট দ্য ভেন্যু। তো এখানে দেখো সিম্পল পাস্ট করাই আছে, সিম্পল পাস্ট করাই আছে, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এখানটায় বসাতে হবে কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কি বসে, হ্যাভ বসে না হ্যাজ বসে না উইল হ্যাভ বসে না পাস্ট পারফেক্টে হ্যাড বসে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, এখানে হ্যাড বসবে, আর এখানে লেফট তো ভার্বের থার্ড ফর্ম অবশ্যই আছে। ওকে, বোঝা গেল, এটা তো তোমরা বুঝতেই পারলে। তো এখানে মিনিংটা কী হচ্ছে, বাই দ্য টাইম দ্য ডেলিগেশন অ্যারাইভ দ্য কমিটি মেম্বার্স হ্যাড অলরেডি লেফট দ্য ভ্যানু। বলছে প্রতিনিধি দল যতক্ষণে পৌঁছাবে টাইমের মধ্যে, তার মধ্যে কী হবে, দ্য কমিটি মেম্বার্সরা অলরেডি লেফট দ্য ভ্যানু, তারা সেই ভ্যানুটা ছেড়ে অলরেডি চলে যাবে। তো কমিটি মেম্বার আগে চলে যাচ্ছে, তারপরে কিন্তু ডেলিগেশন অ্যারাইভ করছে। তো কমিটি মেম্বার যেহেতু আগে চলে যাচ্ছে, তাই এই ঘটনাটা আগে হচ্ছে, তার জন্য পাস্ট পারফেক্ট ব্যবহার হচ্ছে, পরের যেটা হচ্ছে তার জন্য সিম্পল পাস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ইউ ড্যাশ হ্যাভ finished your work before watching television as it was clearly your responsibility. মোডালসের একটা প্রশ্ন, বলো। মে আছে, মাস্ট আছে, শুড আছে এবং উড আছে। তো এখানে আমরা সাধারণত এরকম ব্যবহার দেখি, শুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, আমরা মাইট হ্যাভও ব্যবহার করি, মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, এরকম আমরা ব্যবহার করে থাকি। তো এখানে দেখো শুড মাইট সবই আছে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের সঠিক আনসারটা হবে শুড। কেন আমি বলছি শুড হবে, এখানে ইউ শুড হ্যাভ ফিনিশড, এই যে শুড হ্যাভ, এটা একটা স্ট্রং অব্লিগেশন বোঝায়, ঠিক আছে, স্ট্রং অব্লিগেশন দ্যাট ওয়াজ নট কনফার্মড। ওকে, তো এখানে সাধারণত আরও ভালোভাবে যদি মানে বলার চেষ্টা করি, এটার দ্বারা কোনো একটা অ্যাডভাইস বোঝায়, ইট ইন্ডিকেটস অ্যাডভাইস অর এক্সপেকটেশন। তো এখানটা যদি সেন্টেন্সটা তুমি ভালো করে দেখো, ইউ শুড হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক বিফোর ওয়াচিং টেলিভিশন, এখানে একটা অ্যাডভাইস বোঝাচ্ছে না, একটা অ্যাডভাইস বলছে তোমার টেলিভিশনটা মানে টেলিভিশন দেখার আগে তুমি কি করবে, তোমার যে কাজটা আছে সেটা কমপ্লিট করবে। তো এটা একটা অ্যাডভাইস বোঝাচ্ছে। ওকে, তাই এখানে শুড হ্যাভ হবে। তো এখানে শুড ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাজ ইট ওয়াজ ক্লিয়ারলি ইউর রেসপন্সিবিলিটি, এবং এটা তোমার একটা রেসপন্সিবিলিটি। কোশ্চেন নাম্বার 12, she resented dash passed over for the promotion despite her qualification. জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভের একটা প্রশ্ন, এখানে জিরান্ড বসবে না ইনফিনিটিভ বসবে, সেটাই হচ্ছে কথা। তো এখানে রিসেন্ট মানে হচ্ছে কি বলো তো, মানে তীব্র বিরক্তি, ঠিক আছে, তীব্র বিরক্তি বা রুষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। she resented dash passed over for the promotion, এই যে রিসেন্টেড, এই যে রিসেন্ট, এই ভাবটা জেনারেলি জিরান্ড নেয়। তো এখানে জিরান্ড আছে, দেখো বিং আছে, জিরান্ড মানে আমরা জানি যে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তাই তো, ভার্বের সঙ্গে আইএনজি থাকে জিরান্ডে। তো এখানে বিং আছে, তো এখানে শি রিসেন্টেড বিং পাস্ট ওভার ফর দ্য প্রমোশন ডেসপাইট হার কোয়ালিফিকেশন। অ্যাকচুয়ালি এই যে বিং পাস্ট ওভার, বিং পাস্ট ওভার, এটাকে কি বলে বলো তো, এটাকে প্যাসিভ জিরান্ড ফ্রেজ বলে। জিরান্ড ফ্রেজ বলে। এই 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 কিছু কিছু কিন্তু গ্রামাটিক্যাল টার্মস আছে, সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হয়, ঠিক আছে, গ্রামাটিক্যাল টার্মসগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হয়, তার উপরেও আমি তোমাদের আর মানে প্র্যাকটিস করাবো, অবশ্যই করাবো। তো গ্রামাটিক্যাল টার্মসগুলো ভালো করে পড়া দরকার। তারপরে আমি তোমাদের বলেছিলাম ড্যাংলিং মডিফায়ার, তারপরে ক্লিপড সেন্টেন্স, এর উপরেও কিন্তু ভিডিও আমি আলাদা করব, ঠিক আছে, চাপ নেই। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আমাদের আছে
পার্টিসিপল থেকে ড্যাশ বাই দ্য স্পিকার্স হার্শ টোন দ্য অডিয়েন্স রিমেইন সাইলেন্ট থ্রু আউট দ্য অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস মানে স্পিচ। তো এখানে কি বলছে, স্টার্টলিং টু স্টার্টেলড অ্যান্ড স্টার্টেলস, কী হবে সঠিক আনসার? এই বাই যখনই চলে আসে না, বাই দ্বারা যখনই চলে আসে তার মানে এটা কি আমাদের একটা মানে তোমার পার্টিসিপেল এরকম একটা সেন্স আসে না, প্যাসিভ একটা সেন্স আসে, প্যাসিভ মানে পার্টিসিপেলের ব্যাপার থাকবে। তো এখানে অ্যাকচুয়ালি সেটাই হবে, স্টার্টেলড হবে। ওকে, তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। স্টার্টেলড বাই দ্য স্পিকার্স হার্শ টোন দ্য অডিয়েন্স রিমেইন সাইলেন্ট থ্রু আউট দ্য অ্যাড্রেস। স্টার্টেল মিনস হচ্ছে এখানে মনে করো হতবাক হয়ে যাওয়া, ঠিক আছে, চমকে যাওয়া বা সাডেন হতবাক হয়ে যাওয়া সেরকম। তো স্পিকারের হার্শ টোন মানে সেই কর্কশ টোনের দ্বারা চমকেই যাওয়ার পরে সেই অডিয়েন্স কী করেছিল, সারাক্ষণ ধরে পুরো স্পিচ জুড়ে সাইলেন্ট ছিল। কোশ্চেন নাম্বার 14, হি ইজ কনসিডার্ড ড্যাশ অথরিটি অন মেডিকেল ইউরোপিয়ান অনেস্টি। দেখো এটা একটা আর্টিকেল থেকে প্রশ্ন, প্রত্যেকটা টপিক কিন্তু কভার মানে টাচ করা আছে, প্রত্যেকটা চেষ্টা করি যে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন নিয়ে আসার। হি ইজ কনসিডার্ড দ্য ড্যাশ অথরিটি। এখানে মনে করো কোনো একজন ব্যক্তি আছে, হ্যাঁ, কোনো একজন ব্যক্তি এবং সে কোনো একটা ফিল্ডে যথেষ্ট মানে এফিশিয়েন্ট, যথেষ্ট দক্ষ, যথেষ্ট একটা তার জায়গা তৈরি হয়ে গেছে সেই ফিল্ডে। ওকে, তো তাকে রেফার করার জন্য সাধারণত আমরা ডেফিনাইট আর্টিকেল ব্যবহার করি। ডেফিনাইট আর্টিকেল, আর ডেফিনাইট আর্টিকেল কি জানো? ডেফিনাইট আর্টিকেল হচ্ছে, আর ইনডেফিনাইট হচ্ছে এ এন। তো এখানে অ্যাকচুয়ালি হি ইজ কনসিডার্ড দ্য অথরিটি অন মেডিয়েভাল ইউরোপিয়ান হিস্ট্রি। দেখো এই যে মেডিয়েভাল ইউরোপিয়ান হিস্ট্রি, এটা মনে করো কোনো একটা ফিল্ড, স্পেসিফিক একটা ফিল্ড, এবং সেই ফিল্ডে এই সে হচ্ছে একদম মানে দক্ষ, হ্যাঁ, মানে একদম মানে চতুর সেই কাজে। তো তাকে অথরিটি করা হয়েছে, এই সেন্সে তাকে মানে এখানে কিন্তু একটা ডেফিনাইট আর্টিকেল বসবে, দা বসবে। আর্টিকেলের উপরেও কিন্তু খুব সুন্দর ভিডিও করা যায়, একটা লম্বা, তোমরা চাইলে আমি সেটাও বানাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ইফ আই ড্যাশ দ্য শিডিউল আর্লিয়ার আই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স আছে, দেখুন এটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ড্যাশ দ্য স্কেডিউল আর্লিয়ার আই উড নেভার হ্যাভ মিসড দ্য ট্রেন। কন্ডিশনাল সেন্টেন্স, আমি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সের তিনটি ভাগ বলেছি, আমি সেই ডিটেলসে আর যাচ্ছি না, আমি তিনটে সেন্টেন্সে তোমাদের লিখে করিয়েছি আগের ভিডিওগুলোতে। তো এখানে যে আমি বলবো আমাদের এটা থার্ড কন্ডিশনালের মধ্যে পড়ে এই সেন্টেন্সটা, কারণ থার্ড কন্ডিশনালের মধ্যে আমি যখন তোমাদের বলেছিলাম যে যখন এই সাইডটাতে উড হ্যাভ থাকবে, এখানে যদিও উড নট আছে, ঠিক আছে, যখন উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম থাকবে তাহলে কি আমাদের এখানে টেন্সটা কী করতে হয়, পাস্ট পারফেক্ট করতে হয়, ঠিক আছে, পাস্ট পারফেক্ট করতে হয়। আর মনে করো এই জায়গাটাতে সিম্পল পাস্ট আছে, এখানে মনে করো সিম্পল পাস্ট আছে, তখন তোমাকে এই জায়গাটাতে এদিকে কি করতে হয়, উড করতে হয়, হ্যাঁ, উড প্লাস V1 ভার্বের ফার্স্ট ফর্ম বসে। আর একটা তো জেনারেলি ইফ শি কামস আই উইল গো, ওকে, মানে একটা তোমার ফিউচার, একটা প্রেজেন্টে হবে। তো এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্স হয়, এবং এটা অ্যাকচুয়ালি কি এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সগুলো কোনো কিছু মানে আনরিয়েল ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করে। তো এটাও একটা হচ্ছে তোমাদের থার্ড কন্ডিশনাল হুইচ টক্স অ্যাবাউট আ পাস্ট আনরিয়েল সিচুয়েশন অ্যান্ড ইটস হাইপোথেটিক্যাল রেজাল্ট। ওকে, তো যেমনটা বললাম এখানে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম থাকলে এখানে পাস্ট পারফেক্ট করতে হয়, পাস্ট পারফেক্টে আমরা কী বসাই, হ্যাড নোন বসাই, হ্যাড বসে পাস্ট পারফেক্টে, তাই এখানে অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 16, তোমাদের প্রশ্নটা যাদের মানে সেশন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে হবে তোমাদের, ঠিক আছে, লাইক কিন্তু করতেই হবে, কারণ তোমরা লাইক না করলে তোমাদের এই যে লাইক, তোমরা যত বেশি লাইক করবে আমার নেক্সট সেশন তাড়াতাড়ি করতে ইচ্ছা হবে, তোমরা কমেন্ট করলে আমার তাড়াতাড়ি করতে ইচ্ছা হবে। তো এটা কিন্তু তোমাদের দায়িত্ব, লাইক কিন্তু করতে হবে যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন লাগলো বা কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও, ঠিক আছে, এটা কিন্তু জানাবে অবশ্যই।
The professor was deeply engaged dash the debate regarding the ethics of genetic engineering. এটা একটা প্রিপোজিশনের প্রশ্ন, এবং এঙ্গেজ এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এখানে আমি তোমাদের একটু 1-2 মিনিট টাইম নেব, এঙ্গেজের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, এঙ্গেজ একটা হয়, এঙ্গেজের সঙ্গে ইন হয়, এঙ্গেজের সঙ্গে টু হয়, এঙ্গেজের সঙ্গে উইথ হয়। একটুখানি টাইম নেব এই জায়গাটা। হ্যাঁ, এঙ্গেজ ইন, এঙ্গেজ টু, এঙ্গেজ উইথ। তো এখানে কিভাবে অ্যাকচুয়ালি মনে রাখবো, এখানে আমাদের বিষয়টা একটু ভালো করে খেয়াল করতে হবে। আমি বলছি, দেখো, এঙ্গেজ ইন এটার দ্বারাই কোনো কিছু, মনে করো সে একটা ব্যক্তি কোনো কিছুর সঙ্গে কোনো একটা অ্যাক্টিভিটিতে ইনভলভড আছে, ওকে, ইনভলভড ইন অ্যান অ্যাক্টিভিটি। আচ্ছা, এঙ্গেজ টু এটার দ্বারাই যে এঙ্গেজমেন্ট হয় না, মানে কারোর সঙ্গে বিবাহের যে সম্পর্কে আবদ্ধ হওয়া, ঠিক আছে, মনে করো প্রমিস টু ম্যারি। আচ্ছা, আর একটা হয় এঙ্গেজ উইথ, মানে কোনো একটা বিষয়ের মানে ইন্টারাক্টিং করা কারোর সঙ্গে, ঠিক আছে, কোনো এক ব্যক্তির সঙ্গে, এরকম মনে করো ইনভলভড উইথ সামওয়ান, ইনভলভড উইথ সামওয়ান। আমি তোমাদের এক্সাম্পলও দিচ্ছি, বুঝতে আরও ক্লিয়ার হবে। তো এই তিনটে কিন্তু এইভাবে হয়, এঙ্গেজ ইন, ইনভলভ ইন অ্যাক্টিভিটি, এঙ্গেজ টু, প্রমিস টু ম্যারি মানে কারোর সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে যাওয়া, আর এঙ্গেজড উইথ মানে ইনভলভড উইথ সামওয়ান। আমি দেখো এবার তিনটে এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি বিষয়টা। আমি এখানে একটা সেন্টেন্স লিখছি এঙ্গেজ ইনের সঙ্গে, she is engaged in research on climate change, দেখো এই অন ক্লাইমেট চেঞ্জ, সে রিসার্চের সঙ্গে এঙ্গেজ আছে, তাই এখানে কিন্তু এঙ্গেজ বোঝালাম, কোনো একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। আচ্ছা, এখানে আমি আর একটা সেন্টেন্স লিখছি এঙ্গেজ টু এর সঙ্গে, হি ইজ এঙ্গেজ টু হিজ কলেজ সুইটহার্ট। এঙ্গেজ টু, তারপরে আমি এখানে আর একটা সেন্টেন্স লিখবো এঙ্গেজ উইথ দিয়ে, যেমন আমি বলতে পারি দ্য টিচার was engaged with the students। দেখো, বোঝা গেল, এঙ্গেজ ইন অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, তাই এখানে সেন্টেন্সটা দেখো, এই যে শি ইজ এঙ্গেজ ইন রিসার্চ অন ক্লাইমেট চেঞ্জ, এটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, তাই এঙ্গেজ ইন। আর এখানে এঙ্গেজ টু, আর একটা হয় এঙ্গেজ উইথ, কোনো কারোর সঙ্গে ইনভলভ হয়ে থাকা, কারোর সঙ্গে, ঠিক আছে, কোনো কাজে যুক্ত হলে ইন, কারোর সঙ্গে যুক্ত থাকলে উইথ, এটা মাথায় রাখবে। তো এখানে কি বলছে, দ্য প্রফেসর ওয়াজ ডিপলি এঙ্গেজ ড্যাশ ইন ডিবেট, কোনো একটা ডিবেটের সঙ্গে এঙ্গেজ আছে, মানে অ্যাক্টিভিটি বোঝাচ্ছে না, তাই এখানে ইন ইজ দ্য রাইট আনসার। এঙ্গেজ ইন, দ্য প্রফেসর ওয়াজ ডিপলি এঙ্গেজ ইন দ্য ডিবেট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, I had just stepped outside when it dash to rain heavily। এটা একটা টাইম ক্লজ বা এটা টেন্সেরও একটা প্রশ্ন বলতে পারে, এবং আমরা এরকম একটা প্রশ্ন করেছিও, যদিও এখানে বললাম সেই পাস্ট পারফেক্টের ঘটনার দুটো ঘটনা থাকে, এইদিকে যদি পাস্ট পারফেক্ট থাকে এখানে আমাদের সিম্পল পাস্ট করতে হয়। সিম্পল পাস্টে কী বসে, হ্যাড বিগান হবে না, হ্যাজ বিগান হবে, ওকে, বিগান ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 17 আনসার অপশান সি। 18, the manuscript by the editorial board before it was published was reviewed, has reviewed, had reviewed the manuscript, okay। এখানে
প্যাসিভ ভয়েস সহজ একটা প্রশ্ন, বুঝতেই পারছো। দ্য ম্যানুস্ক্রিপ্ট হুইচ, এখানে কোন টেন্স আছে দেখো, ওয়াজ পাবলিশড, পাস্ট টেন্স আছে, তো এখানে আমাদের এটা অ্যাকচুয়ালি পাস্ট টেন্সেই রাখতে হবে। দ্য ম্যানুস্ক্রিপ্ট ওয়াজ রিভিউড হবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। পাস্ট টেন্সে রাখতে হবে, যেমনটা বললো দ্য ম্যানুস্ক্রিপ্ট হ্যাজ রিভিউড বাই দ্য এডিটোরিয়াল বোর্ড বিফোর ইট ওয়াজ পাবলিশড। ম্যানুস্ক্রিপ্টটা পাবলিশ করার আগে এডিটোরিয়াল বোর্ডের দ্বারা সেটাকে রিভিউ করা হয়েছিল। ওকে, এটা সহজ প্রশ্ন, তোমরা জানো। নেক্সট কোশ্চেন আমরা যাব সাবজাংটিভ মুড। মুড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড সাধারণত কী হয়, ফর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজাংটিভ মুডের সঙ্গে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, বা যেটাকে আমরা বলি বেস ফর্ম, বা যেটাকে আমরা বলি V1। ওকে, V1 ব্যবহার করি। বিশেষ করে এই যে ইট ইজ এসেনশিয়াল, ওকে, এটা একটুখানি দেখো, ইট ইজ এসেনশিয়াল, ইট ইজ এসেনশিয়াল, দেয়ারফর, এগুলোর পরে আমরা ভার্বের মানে এই সাবজাংটিভ মুডের ক্ষেত্রে বেস ফর্ম ব্যবহার করব। তো বেস ফর্ম কি, এখানে বি হচ্ছে বেস ফর্ম, তো বি সঠিক আনসার হবে। ইট ইজ এসেনশিয়াল দ্যাট এভরি মেম্বার বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। তো মিটিংয়ের সময় সকলের উপস্থিত থাকা, এটা হচ্ছে এসেনশিয়াল, ওকে, প্রয়োজনীয়। নেক্সট কোশ্চেন অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে ফ্রেজাল ভার্বের একটা প্রশ্ন। দেখো সব রকম টাচ করা আছে। দ্য ফ্রেজাল ভার্ব কী বলছে, দ্য প্রিন্সিপাল কল্ড ড্যাশ দ্য স্টুডেন্টস ফর দেয়ার রেকলেস বিহেভিয়ার। রেকলেস মানে কী বলো তো, রেকলেস মানে বেপরোয়া। আমরা বিশেষ করে অ্যাক্সিডেন্ট রিলেটেড কোনো আর্টিকেল ছাপলে কাগজে দেখবে এই কথাটা ইউজ করা হয়, রেকলেস ড্রাইভিং, বেপরোয়া। দ্য প্রিন্সিপাল কল্ড ড্যাশ দ্য স্টুডেন্টস ফর দেয়ার রেকলেস বিহেভিয়ার ডিউরিং দ্য অ্যাসেম্বলি। কল্ড আপ হবে না কল্ড অফ, কল্ড আউট, কল ইন। এখানে অ্যাকচুয়ালি এখানে প্রিন্সিপাল কাউকে, স্টুডেন্টসদের কী করছে, স্টুডেন্টসদের অ্যাকচুয়ালি তিরস্কার করছে, তাই না, তিরস্কার করছে বা বকাবকি করছে। তো অ্যাকচুয়ালি তিরস্কার বা বকাবকি এর জন্য যেটা হয় সেটা হয় কল্ড আউট। ওকে, কল্ড আউট হবে সঠিক আনসার। কল আউট মানে হচ্ছে কন্ডেম। কন্ডেম ঠিক না, কন্ডেমটা লিখো না, কন্ডেম ঠিক না, কন্ডেম মানে তো নিন্দা করা, অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করা, এটা বেস্ট। ওকে, ক্রিটিসাইজ করা। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের সেশন। আশা করি সকলে ভালো লেগেছে। সবাই কিন্তু অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে যাবে, এবং আমরা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা ভিডিও ডেসক্রিপশানে কিন্তু কিছু জেনারেল গ্রুপ পাবে, সেখানে সব রকম আপডেট দেওয়া হয়, সেখানে যুক্ত হয়ে থাকবে। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে। কেউ যদি মনে করো পেড ব্যাচে সিস্টেমেটিক ওয়েতে প্রিপারেশান নেবে, তারা যুক্ত হতে পারো। কেউ যদি মক টেস্ট ব্যাচে যুক্ত হতে চাও, তারাও কিন্তু মক টেস্ট শুধু দিতে পারো। 80+ মক টেস্ট তোমরা পাবে, 80টা প্লাস। ওকে, চলো এখানে শেষ করছি আমাদের আজকের সেশন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।